ডাউট ক্লিয়ারিং এর দ্বিতীয় ক্লাসে আজ সকল ছাত্রকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আগের দিনকে আমরা 6 নম্বর অঙ্ক অবধি করেছিলাম, আজকে 7 নম্বরে যাচ্ছি। ওখানে বলছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার এই শেপের একটা উডেন ব্লক আছে, কাঠের গুঁড়ি, যার ডায়ামিটার হচ্ছে 4 মিটার, মানে ব্যাস হচ্ছে গিয়ে 4 মিটার। এটার ব্যাস 4 মিটার, তার মানে ব্যাসার্ধ কত? 2 মিটার। তারপর বলছে হাইট 10 মিটার। হাইট 10 মিটার। It is divided by a plane along its height. একদমই লম্বা এই বরাবর এটাকে কেটে ফেলা হলো। কেটে ফেলা হলো কিন্তু 2 ইকুয়াল ভলিউমস, একদম দুটো সমান আয়তনের দুটো ঘনবস্তুতে কেটে ফেলা হলো। ফাইন্ড টিএস অফ এনি ওয়ান পার্ট, যে কোনো একটা খণ্ডে টোটাল সারফেস এরিয়া তোমরা জানতে চাইছো। ব্যাপারটা দেখতে কিরকম হবে দেখো কেটে ফেলার পর। একটা ফেস এরকম রেক্ট্যাঙ্গেল হবে, আর উল্টো দিকের ফেসটা এটা আঁকতে পারছি না, আমি তোমাকে ইমাজিন করতে হবে। তুমি লেখো যে প্রশ্নোক্ত লম্ববৃত্তাকার চোঙাকৃতি কাঠের গুঁড়িটিকে দৈর্ঘ্য বরাবর দুটি সমান আয়তনের অংশে বিভক্ত করলে প্রাপ্ত ঘনবস্তুর 4টি তল হবে। 4টি তলের মধ্যে একটা হচ্ছে আয়তাকার তল হবে। লিখবো যে প্রাপ্ত ঘনবস্তু সমপ্রতলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে গিয়ে আয়তাকার তল প্লাস দুটি অর্ধবৃত্তাকার তল অর্ধবৃত্তাকার তল প্লাস যে চোঙটা ছিল তার বক্রতলের অর্ধেক আছে। প্রদত্ত চোঙের বক্রতলের অর্ধেক। এবার দেখো যে আয়তাকার তলটার কথা বলা হচ্ছে, সেই আয়তাকার তলটা কিভাবে তৈরি হবে? একটা দিকে দৈর্ঘ্য থাকবে, আরেকটা দিকে কি থাকবে? ব্যাস থাকবে, ব্যাস। এই দৈর্ঘ্যটা থাকবে, এটা যখন তুমি কেটে ফেলে এখান থেকে, একটা দিকে দৈর্ঘ্য থাকবে, আর আরেকটা যে ডাইমেনশন হবে সেটা হচ্ছে ব্যাস। তাহলে কি হবে? তার ক্ষেত্রফল কি হবে? 10 ইন্টু ব্যাস ছিল 4 হলো, প্লাস দুটো যে অর্ধবৃত্তাকার তল, দুটো অর্ধবৃত্তাকার তল কিরকম হবে ব্যাপারটা? এরকম। এবার তার ব্যাসার্ধ কত? ওই 2 মিটার। দুটো অর্ধবৃত্ত, তাহলে 2 ইন্টু পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে 2 স্কয়ার বাই, আলটিমেটলি এটা গোটা বৃত্ত হয়ে যাচ্ছে, তাই ওইটা লেখা হবে প্লাস। এবার যে চোঙ যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 2 পাই আর এইচ হচ্ছে পুরো বক্রতল, তার অর্ধেক, মানে কি হাফ ইন্টু 2 পাই আর হচ্ছে 2 ইন্টু এইচ হচ্ছে 10। এই পুরোটা বর্গমূল। এই হিসেব করে কত হচ্ছে? 40 প্লাস এখানে হচ্ছে 4 পাই প্লাস এটা কেটে গেল 20 পাই
নিচে স্কয়ার, তাহলে এটা আলটিমেটলি লেখা যায় হচ্ছে কি 24 পাই প্লাস 40। এবার তুমি যদি পাই এর মান 22 এর সাথে বসাও, তাহলে তুমি এটা হিসেব করে পাবে 115.4। যদি তুমি নাও পাই এর মান 22 এর সাথে, আর যদি 3.14 নাও তাহলে করে দেখো কত। এই অঙ্কটা আসল মজাটা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারো, এটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে, আর কিছু না। অঙ্কটা ভালো, নতুন অঙ্ক, যে দিয়েছো তাকে ধন্যবাদ। পরের অঙ্ক, external and internal diameter of a hollow cylinder are 30 cm, 23 cm respectively. Length of it is 14.7 meter. Find the cost of painting its surface. যাই হোক, hollow cylinder মানে ফাঁপা চোঙ। hollow cylinder কিরকম হবে? এই হচ্ছে তোমার হলো সিলিন্ডার, ঠিক আছে? এর এক্সটার্নাল ইন্টারনাল ডায়ামিটার বলে দিয়েছে। ডায়ামিটার মানে রেডিয়াস গুলো তুমি আলাদা আলাদা পেয়ে যাচ্ছ। দেখো, এক্সটার্নাল রেডিয়াস হচ্ছে 30 এর অর্ধেক, তার মানে 15 সেন্টিমিটার। আর ইন্টারনাল রেডিয়াস হচ্ছে 26 এর অর্ধেক, তার মানে 13 সেন্টিমিটার। লেংথ হচ্ছে 14.7 মিটার। তো কস্ট অফ পেইন্টিং চেয়েছে, যাই হোক সেটা পড়ে যাচ্ছে। আগে তো আমাকে টোটাল সারফেস দিয়ে বার করতে হবে, নতুন কস্ট অফ পেইন্টিং বার করতে পারবো। তুমি এক কাজ করো, লেখো কোনো লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, যার বহির্ব্যাসার্ধ ধরো বড় 8 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ ছোট 8 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তার সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল মানে টিএসএ, মানে টোটাল সারফেস। কি হবে সেটা? প্রথমে বাইরের সারফেসটা করি, সেটা কত হবে? 2 পাই বিগার এইচ। এবার ভেতরের সারফেসটা করি, সেটা কি হবে? 2 পাই স্মলার এইচ হলো। এবার উপরে নিচে দুটো বলয়, বলয় মানে বুঝতে পারছো যেরকম ভেতরেরটা স্মলার, বাইরেরটা বিগার, দুটো বলয়, তাহলে কি হবে? 2 পাই বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার, এত সেন্টিমিটার স্কয়ার। এবার কি করবো? এখান থেকে 2 পাই এইচ কমন নেব, বিগার প্লাস স্মলার। তোমরা কেউ খেয়াল করছো কিনা জানি না, আমি কিন্তু প্রথমে মান বসাইনি, লক্ষ্য করবে ব্যাপারটা। মান যদি কেউ বসিয়ে ফেলে তাহলে কিন্তু সে একটা বাজে ক্যালকুলেশন এক্সপেরিয়েন্স করবে। মান বসাইনি কেন সেটা একটু পরেই বুঝতে পারবে। 2 পাই, এটা বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার, এটাকে ভাঙিয়ে দিলে বিগার প্লাস স্মলার, বিগার মাইনাস স্মলার সেন্টিমিটার স্কয়ার। এবার তো এদের থেকে 2 পাই আর বিগার প্লাস স্মলারটা কমন চলে যাচ্ছে, এটা কমন নিয়ে নাও। কমন নিলে এখান থেকে থাকবে এইচ আর এখান থেকে থাকবে বিগার মাইনাস স্মলার সেন্টিমিটার স্কয়ার। এইবারে মানটা বসাবো। বিগার হচ্ছে 15, স্মলার হচ্ছে 13, এইচ হচ্ছে আচ্ছা 14। আচ্ছা এটা কিসে ছিল? এটা ডেসিমিটার স্কয়ারে খরচে দেওয়া আছে। তাই কাজ করো, তুমি সব ডেসিমিটারে শিফট করে নাও। তাহলে আরে পরে করো। 15, 13, এইচ কে তাহলে আমি এটাকে সেন্টিমিটার শিফট করলে কত হচ্ছে? 1470। 1470 প্লাস বিগার হচ্ছে 15 মাইনাস 13 সেন্টিমিটার স্কয়ার। কত হলো এখানে? 44/7, 15, 13, 28, 15 মাইনাস 2 মানে 1472 সেন্টিমিটার স্কয়ার। 7 4 28,
তো ডেসিমিটার স্কয়ারে যেতে গেলে কি হচ্ছে আমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, কেননা কিলো টু ডেকা ডেসি সেন্টিমিটার, তাহলে হচ্ছে ডেসিমিটার 10 গুণ, তো তাহলে সেন্টিমিটার স্কয়ার যখন, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। আমাকে তাহলে কি লিখতে হবে, 44 ইন্টু 4 ইন্টু 1472 বাই 100 ডেসিমিটার স্কয়ার। এবার কস্ট অফ পেইন্টিং কি হবে, কস্ট অফ পেইন্টিং হচ্ছে ওটাকে এবার ওই রেটটা দিয়ে গুণ, রেট কত 2.25 টাকা ছিল, তাহলে এবার টোটাল খরচ হচ্ছে গিয়ে 44 ইন্টু 4 ইন্টু 1472 ভাগ 100 গুণ 2.25 মানে 2 গুণ 1/4 মানে 9/4 টাকা। এই 4 কেটে গেল, আর বিশেষ কাটাকাটি করতে যাবো না, কাটাকাটি করলে বোকামো হবে। তুমি যদি ভাগে দেখো 4 দিয়ে কেটে 4 11 44 4 25 100 করো, তাহলে একদম জাস্ট বোকামো হবে, দশমিক করতে তখন অসুবিধা হবে। তুমি জাস্ট ওপরটা গুণ করে দাও, ভাগ 100 করলে তোমার খরচ বেরিয়ে যাবে 5829.12। খরচ বেরোবে 5829.12। এই টাকাটা হচ্ছে কি কস্ট অফ পেইন্টিং। ঠিক আছে, আশা করি বুঝেছো। খুব কঠিন ছিল না অঙ্কটা, যাই হোক তোমার যেমন ডাউট মেনসুরেশনের অঙ্ক করার সময় সবসময় মনে রাখবে ক্যালকুলেশনটা কি করে ক্যারি আউট করা হচ্ছে, ওটা কিন্তু একটা মানে ভাইটাল রোল প্লে করে। ওটা যদি কেউ ঠিকঠাক হ্যান্ডেল করতে পারে, তার পক্ষে অঙ্ক করা কোনটা অসুবিধাজনক হবে না। আচ্ছা, পরের অঙ্কটা বলছে x1 x2 দুটো নাম্বার, তাদের মধ্যে m gm আর hm দিয়ে দিয়েছে, একটা ক্যাপিটাল এ একটা ক্যাপিটাল জি একটা ক্যাপিটাল এইচ, তোমাকে এটা প্রমাণ করতে দিয়েছে। প্রদত্ত বাংলাগুলো কি একটা লিখেছিল জানো, লিখছি তো আমি আপাতত m gm দিয়ে লিখছি। m gm and hm between x1 and x2 are capital A, capital G, capital H respectively. প্রমাণ করতে হবে এটা। প্রামাণ্য G equals to root over of H। প্রমাণ। আচ্ছা, অ্যারিথমেটিক মিন মানে কি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, কি হচ্ছে ক্যাপিটাল এ হচ্ছে কি হাফ অফ x1 প্লাস x2। তো gm g হচ্ছে কি তোমার g স্কয়ার হচ্ছে x1 ইনটু x2, সেখান থেকে তুমি g পাবে, এটা g স্কয়ারই রেখে দাও, ওটা রাখলেই সুবিধা হবে, পরে আমরা গুণ করে নেব। g স্কয়ার হচ্ছে মানে এটা হচ্ছে তোমার বাংলায় হচ্ছে কি গুণোত্তরীয় মধ্যক বলে। হ্যাঁ, এবারে অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন হচ্ছে 1/h, সেটা হচ্ছে মানে তার হচ্ছে ব্যাপারটা 2/h হচ্ছে 1/x1 প্লাস 1/x2। 2/h মানে হচ্ছে কি তোমার উপরে x1 প্লাস x2, তলায় হচ্ছে x1 x2। এবার 2/h এর মাঝে থাক, x1 প্লাস x2 মানে কি টুয়াইস ক্যাপিটাল এ, লিখলাম টুয়াইস ক্যাপিটাল এ, আর x1 x2 মানে কি g স্কয়ার। এই দুটো সম্পর্ক থেকে লিখলাম, ঠিক আছে। এবার দুটো থেকে 2 বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দিলে তুমি কি পাচ্ছ, g স্কয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল A ইনটু h, এই দেখো চলে এসেছে। এটা অতএব g হচ্ছে রুট ওভার অফ h। প্রমাণিত। আচ্ছা, এর পরের অঙ্কটা দীপায়ন ঘোষ দিয়েছিল, হাইট এন্ড ডিসটেন্সের অঙ্ক।
এটা নির্দিষ্ট ছিল না যে এরোপ্লেনটার একই দিকে দুটো কিলোমিটার ফলক ছিল না দুপাশে ছিল, আর প্রশ্নে যখন পরীক্ষায় দেওয়া হবে তখন এটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, তার মানে হচ্ছে দুটো দুটো ক্ষেত্রে দু রকম উত্তর হবে, ঠিক আছে? তো ধরো প্রথমে আমি একই দিকে নিয়ে করছি আর তারপরে দুটো আলাদা দিকে নিয়ে করছি, এরকম ছিল। ধরো এটা হচ্ছে এক্স ওয়াই সমান্তরাল। ধরো এই এ বিন্দুতে একটা এরোপ্লেনের অবস্থান যার মাটি থেকে উচ্চতা সেই মুহূর্তে এবি। এবার কিলোমিটার ফলক দুটো ওই প্লেনের দুদিকে ছিল। অবনতিকোণ অবশ্যই দেখাতে হবে, এটা 30 ডিগ্রি অবনতিকোণ দেখতে পাচ্ছে, আর এই পাশেরটাকে 45 ডিগ্রি অবনতিকোণ দেখতে পাচ্ছে। ধরো এটা সি, এটা ডি। আর যেহেতু দুটো ক্রমিক কিলোমিটার ফলক, তার মানে ওদের মধ্যে দূরত্ব 1 কিলোমিটার। তো ধরো আমি ওটাকে 1000 মিটার করে দিচ্ছি, ঠিক আছে? তো এবার তোমাকে এরোপ্লেনের উচ্চতাটা জানতে চাই, তোমাকে অবশ্যই তাই জানতে চাইবে। তো ফিগারের ডেসক্রিপশন তোমরা লিখবে, এটা নিয়ে আমি কিছু বলছি না, তোমাদের ক্লাসেই সেগুলো শেখানো হয়েছে। তো এবার তোমাকে এটা বলতে হবে যে পি কিউ এক্স এর সাথে সমান্তরাল, এটা ভেদক, তো সেখান থেকে এটাও যে 45 ডিগ্রি হবে সেটা বলতে হবে, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে সেটা বলতে হবে। বলার পর এবার তুমি ত্রিভুজের গণনা শুরু করবে। দেখো কি করে করছি। ত্রিভুজ এবিসি থেকে তুমি লিখতে পারো বিসি বাই এবি। বিসি বাই এবি কত? cot 45 ডিগ্রি, এটা এক নম্বর। তারপর আবার ত্রিভুজ এবিডি থেকে বিডি বাই এবি, এটা হচ্ছে cot 30 ডিগ্রি, এটা দু নম্বর। এবার 1 আর 2 এর অনুপাতকে যোগ করে দেবো। যোগ করে দেখো দুটোই তলায় এবি আছে, আমি যদি 1 বাই এবিটা কমন নিয়ে নিই তাহলে ভেতরে আসবে গিয়ে তোমার বিসি প্লাস বিডি। এদিকে হচ্ছে cot 45, cot 45 মানে 1 আর cot 30 কত? √3। পরের ধাপে 1 বাই এবি, এবি তো আমি জানি না, এবিটাই আমার বার করতে হবে। বিসি প্লাস বিডি যোগ করলে কি হয়? সিডি হয়। সিডি সমান সমান √3 প্লাস 1। এবার দেখো সিডি মানে কত? 1000 মিটার, কিলোমিটার ফলক দুটোর মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? 1000 মিটার বাই এবি is equals to √3 plus 1। লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে এবি আছে তাই আমাকে কিন্তু সিডির জায়গায় 1000 মিটার বসাতে হলো। 1000 বসালে ভুল হবে কেন? কারণ হচ্ছে এবির মধ্যে তো মিটার রয়েছে, তো এটাকে তো একক বিহীন বানাতে হবে, ডান দিকে এটা একক বিহীন রাশি, সেই জন্য এখানে 1000 মিটার আমাকে লিখতে হয়েছে, ঠিক আছে? এবার এখান থেকে বাকিটা এখানে চলে যাচ্ছি, বা এবি সমান কি হচ্ছে? 1000 বাই √3 plus 1 মিটার। এর উপর নিচে √3 - 1 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে 500 * √3 - 1 মিটার। এবার তুমি যদি ওখানে মান বসাও, √3 মান 1.732, এটা বসালে তুমি 1366 মিটার পাবে। তাহলে যদি কিলোমিটার ফলক দুটো বিমানের দুপাশে থাকে তাহলে সেক্ষেত্রে এর উচ্চতা, তোমার এরোপ্লেনের উচ্চতা আমি এখানে হিসেবে একটু ভুল করেছি, একটা ঘাড়ে একটা ফেলে দিচ্ছি। এটা হচ্ছে দুপাশে থাকলে, দুপাশে যদি থাকে তাহলে এটা 366 মিটার হবে। 366, হ্যাঁ হলো। এবারে আমরা পরেরটা করব, সেখানে কি তোমার প্লেনের একই পাশে থাকবে কিলোমিটার ফলক।
জায়গায় প্লেনের অবস্থান, এটি হচ্ছে উচ্চতা, এই দুটো হচ্ছে কিলোমিটার ফলক, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 1000 মিটার, যেহেতু ক্রমিক দুটো কিলোমিটার ফলক। তো এই অবনতিকোণটা 30 ডিগ্রি আর এই অবনতিকোণটা 45 ডিগ্রি। বারবার বলছি অবনতিকোণ কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখাতেই হবে। একই রকম ত্রিভুজ এবিডি থেকে বিডি বাই এবি, ওই আগে দেখে নিতে হবে এটা 30 ডিগ্রি হবে, যে এটা 45 ডিগ্রি হবে। বিডি বাই এবি কি হবে? cot 30 ডিগ্রি, এক নম্বর। আবার ত্রিভুজ এবিসি থেকে, এই ত্রিভুজটা কিন্তু মাস্ট মেনশন করতেই হবে, খেয়াল রেখে যাবে। ত্রিভুজ এবিসি থেকে বিসি বাই এবি কি হবে? এটা cot 45 ডিগ্রি। এক থেকে 2 বিয়োগ করে দাও, 1 এবং 2 অনুপক্ষতা বিয়োগ করে পাই, তাহলে কি হবে? 1 বাই এবি যদি কমন নিই, ভেতরে আসবে বিডি মাইনাস বিসি ইকুয়ালস টু cot 30 কত? cot 30 √3 আর cot 45 1। বিডি থেকে বিসি বাদ দিলে কি হয়? সিডি। সিডি বাই এবি সমান সমান কত হচ্ছে? √3 মাইনাস 1। এবার এখানে চলে আসছে সিডি কত? সিডি হচ্ছে 1000 মিটার, 1000 মিটার বাই এবি সমান সমান হচ্ছে √3 মাইনাস 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এবি ইকুয়ালস টু 1000 মিটার বাই √3 মাইনাস 1। প্রতিপ্রাসন দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 500 ইন্টু √2 প্লাস 1 মিটার। এইটার উত্তর হচ্ছে ওটা হবে 1364 মিটার। ঠিক আছে, খুব সহজ অঙ্ক ছিল দীপায়ন, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের অঙ্কটা, এটাও বোধহয় দীপায়নেরই দেওয়া, বুঝছি এটা। প্রদত্ত a into tan theta plus cot theta is equals to 1। আরো দেওয়া আছে sin theta plus cos theta, সেটা হচ্ছে b। আর দেওয়া আছে 0 থেকে থিটা বড়, পাই বাই 2 এর থেকে ছোট। এবার তোমাকে প্রমাণ করতে দিয়েছে এটা। প্রামাণ্য হচ্ছে 2a সমান সমান b স্কয়ার মাইনাস 1। তো দেখো যে প্রথম সম্পর্কটা ওটা লিখছি, প্রমাণ a ইনটু, আমি এটা লিখছি না, তোমরা এটা লেখো, লেখার পর পরের ধাপটা লিখছি। tan থিটাকে লিখছি আমি হচ্ছে যে sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটাকে লিখছি cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু 1। বা পরের ধাপে a ইনটু, এখানে লসাগু কত হচ্ছে? sin থিটা cos থিটা, উপরে কি হচ্ছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস কত? 1। এবার তোমরা নিশ্চয়ই জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যোগফল কত? 1। তো তুমি পরের ধাপে এটাকে লিখতে পারো a বাই sin থিটা cos থিটা সমান সমান 1। সেখান থেকে তুমি লিখতে পারো sin থিটা ইনটু cos থিটা, এই যোগফলটা হচ্ছে a। এই সম্পর্কটাকে তুমি 1 নম্বর করে রেখে দিও। এবার দ্বিতীয় সম্পর্কটা লেখো, লেখার পর উভয় পক্ষ বর্গ করে দাও, কারণ এই যে b স্কয়ার আছে, বর্গ করে তুমি পাচ্ছ এইটা হোল স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার। পরের ধাপে বা থেকে বর্গ করলে কি হচ্ছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা
ইকুয়ালস টু বি স্কয়ার। এবার তোকে এই যোগফলটা কত 1, তাহলে 1 প্লাস 2 ইনটু sin থিটা cos থিটার মান কত a, তাহলে 1 প্লাস 2 ইনটু a সমান সমান b স্কয়ার, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে 1 থেকে। তাহলে এবার প্রমাণটা কি ছিল দেখো, ব্যাস ওই অনুযায়ী 1টা করে শিফট করে দিয়ে চলে যাবে। তাহলে অতএব 2a সমান সমান b স্কয়ার মাইনাস 1। সহজ ছিল অঙ্কটা। আচ্ছা এবার তারপরের অঙ্কে যাচ্ছি, এটা বোধহয় 23 তারিখে এই অঙ্কটা আপলোড হয়েছিল। সৌম্যজিৎ বসাক 10C17 ও দিয়েছিল এই অঙ্কটা। আচ্ছা প্রদত্ত এইটা রুট ওভার ভেতরে x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস আন্ডার রুট x প্লাস আন্ডার রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার is equals to 2a। এটা দেওয়া আছে, এটা প্রামাণ্য। পরে ক্লাস 11 এ কি জানবে এটা ইলিপসের ইকুয়েশন, যেটা তোমাকে প্রমাণ করতে হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার বাই y স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? এটা একটু বুদ্ধি করে করতে হবে। একটা রেখে একটা উপাশে নিয়ে গিয়ে বর্গ করবে। চলো প্রমাণ। প্রথমে এটা লিখতে হবে, আমি লিখছি না, আমার এখানে জায়গার অভাব রয়েছে। তুমি লেখো, পরের ধাপে লিখছেন, এটাকে রেখে এটাকে উপরে শিফট করবে। তাহলে আমি কি পাচ্ছি, রুট ওভার অফ x প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2a মাইনাস রুট ওভার অফ x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো উভয় পক্ষ বর্গ করে পারে, বর্গ করলে এই উপরের রুটটা উঠে যাবে। তাহলে কি পাচ্ছি, x প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এদিকে দেখো এটা a এটা b তার হোল স্কয়ার, তাহলে এটার স্কয়ার কত হচ্ছে 4a স্কয়ার প্লাস এটার স্কয়ার করলে কি হচ্ছে, শুধু উপরের রুটটা ফ্রি হয়ে যাচ্ছে, x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস y স্কয়ার হলো। এখন একটা 2ab টার্ম বাকি আছে লেখা, কিন্তু তারপর মাইনাস 4a 2 ইনটু 2a ইনটু দিস, তাই 4a হয়ে গেল 4a ইনটু আন্ডার রুট x মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এর লক্ষ্য করে দেখো দুপাশ থেকে y স্কয়ার বাদ হয়ে গেল। এবার দেখো এই ভদ্রলোক আর এই ভদ্রলোক, এদের হিসেব একটা সুন্দর হিসেব হয়। কি হিসেব, a প্লাস b হোল স্কয়ার থেকে a মাইনাস b হোল স্কয়ার বিয়োগ করলে কত 4ab হয়। আমি এই পাশে নিয়ে এসে একবারে 4ab লিখে দিচ্ছি, 4 ইনটু x ইনটু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই দুটো হিসেব হয়ে গেল। 4a স্কয়ারটাকে বাদিকে নিয়ে আসছি, কত হয়ে গেল মাইনাস 4a স্কয়ার ইকুয়ালস টু পড়ে থাকলে ওদিকে ওই বদল, মানে 4a আন্ডার রুট x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার। রুট ওভার কিন্তু এতটা অবধি আছে। আচ্ছা লক্ষ্য করে দেখো 4 এটা কমন ফ্যাক্টর আছে, এটা কেটে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে পড়ে থাকছে কি x আন্ডার রুট a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়ালস টু, এখানে থাকছে a আন্ডার রুট x মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমাকে আবার এটাকে বর্গ করতে হবে, ওটা মুছছি। এই দিকটা কিন্তু সেই আগের মতো a মাইনাস b হোল স্কয়ার হবে, ঠিক আছে? তো এটাকে বর্গ করলে কি হচ্ছে, x স্কয়ার ইনটু রুটটা উঠে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার
এটাকে বর্গ করলে প্লাস a টু দ্য পাওয়ার 4, তারপর মাইনাস 2ab, তাহলে মাইনাস 2a স্কয়ার x ইনটু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার। বাদিকটা হলো, ডান দিকে কি হচ্ছে, ডান দিকে a স্কয়ার হলো হয়ে, এবার ভেতরে এই রুট ওভারটা ফ্রি হয়ে যায়, তাহলে কি হচ্ছে ভেতরে x মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার, তারপর আবার প্লাস y স্কয়ার। এটা দাঁড়াবে। আচ্ছা, বাঁ দিকটা একই থাকবে, আমি আর লিখছি না, ডান দিকটাকে খুলছি, না খুললে কাটাকাটি হবে না। তো ইকুয়ালের পর ইকুয়াল দিয়ে বাম দিকটা সেম থাকবে, ডান দিকটাকে খুলছি। হ্যাঁ, a স্কয়ার ইনটু ভেতরে হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2x রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস y স্কয়ার। এইবারে আমি সব খুলছি, বাঁদিকের ব্র্যাকেটটাও খুলছি, খুললে কি হচ্ছে a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস e টু দ্য পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার x ইনটু পাওয়ার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এদিকে a স্কয়ার x স্কয়ার, এটা e টু দ্য পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস 2a স্কয়ার x ইনটু পাওয়ার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা হচ্ছে প্লাস a স্কয়ার y স্কয়ার। এবার তাকিয়ে দেখো, যে টার্মটা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল আমাদের, ওই টার্মটা বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বাদ হয়ে গেল, a টু দ্য পাওয়ার 4 বাদ হয়ে গেল, a স্কয়ার x স্কয়ার বাদ হয়ে গেল। বাহ, সুন্দর। তাহলে এবার পড়ে থাকলো কি, সেটা লিখছি পরেরটাতে। a স্কয়ার y স্কয়ার ওটা পরে নিয়ে যাচ্ছি, কিন্তু লিখছি এদিকে, তাহলে আমি লিখছি কি দেখো, b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু, এই মাইনাস পক্ষগুলোকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা অন্য দিকে চলে গেল। এবার উভয় পক্ষকে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। প্রমাণ লিখতে হবে, কিন্তু উভয় পক্ষকে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করা হবে। এরপরে সৌরিন কর 10C রোল নাম্বার 2, ও একটা বেশ হাফ লাইফ মার্কা অঙ্ক দিয়েছে, সেটা তোমরা পরবর্তীকালে ক্লাস 12 এ ইন্টিগ্রেশন দিয়ে করবে। আপাতত ওই আমরা দিয়েই করবো, তোমার সমহার বৃদ্ধি সমহার হ্রাস সেইভাবে। যাই হোক, বলছে কার্বন ডিকেজ at an uniform rate so that it becomes 50% of the initial in 5, 5, 6, 8 years। তার মানে প্রাথমিক যে মাসটা থাকবে তার অর্ধেক হতে ওর সময় লাগছে 5568 বছর। 5, 5, 6, 8 years. If in an old wooden piece there remains 12.5% of carbon, then find the age of the wooden piece। তাহলে কোন একটা পুরনো কাঠের টুকরো, তার মধ্যে তুমি এখন পাচ্ছ 12.5% কার্বন অবশিষ্ট পাচ্ছ। এই তথ্যের উপর ভিত্তি করে তোমাকে ওর বয়স বার করতে হবে। তুমি প্রথমেই লিখে নাও যে ধরা যাক n বৎসর ব্যবধানে, কার্বনের পরিমাণ 12.5%, প্রাথমিকের 12.5% দাঁড়িয়েছে। কি লিখবে? ধরা যাক n বৎসর ব্যবধানে প্রস্তরখণ্ডটিতে কার্বনের পরিমাণ প্রাথমিক পরিমাণের 12.5% দাঁড়িয়েছে। এবার লিখো ধরা যাক কার্বনের প্রাথমিক পরিমাণ m0 একক। ঠিক আছে, এবার আমরা আগে সূত্রটা লিখি। আমরা সূত্রটা কি জানি? a = p * 1 - r/100 হতে পারে। মাইনাস কেন? যেহেতু এখানে ডিকে হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে প্রশ্নে প্রথমেই করে দিয়েছিল এটা হচ্ছে অর্ধেক হয়ে যাওয়ার সময়। এবার দেখো প্রশ্নানুসারে আমরা জানি
5568 বছর ব্যবধানে কার্বনের পরিমাণ অর্ধেক হয়ে যায়। তাহলে এবার কি হবে, এ এর জায়গায় আমি বসাবো m0/2, p এর জায়গায় m0, মানে প্রাথমিক যে ভরটা ছিল, ইনটু 1 মাইনাস আর আমি জানি না, হোল টু দ্য পাওয়ার এই যে 5568, মানে এখানে কনভার্সন পিরিয়ডটা আমরা 1 বছর ধরে নেব, যেহেতু বলে দেওয়া নেই কিছু। তাহলে m0 কেটে গেলে তুমি এখান থেকে একটা রেজাল্ট পাচ্ছ, সেটা হচ্ছে 1 মাইনাস r/100 হোল টু দ্য পাওয়ার 5568 সমান সমান 1/2। এটা 1 নম্বর, এটা পেলাম যেহেতু m0 কখনোই 0 নয়। ঠিক আছে, এইবার আমি ধরেছি কি না তোমার n বছর পরে ওই ঘটনাটা ঘটবে, মানে 12.5% দাঁড়াবে। তাহলে এবার 12.5% মানে কি, m0 হচ্ছে এটা এত, এর 12.5%, 12.5 মানে 25/2, তাহলে ইনটু 25/200 ইকুয়ালস টু m0 ইনটু 1 মাইনাস r/100 টু দ্য পাওয়ার, মানে n বছর পরে এই ঘটনাটা ঘটবে আমি বলছি। m0 কেটে গেল 25 দিয়ে 200 কাটলে কত, 1/8। 1/8 মানে তুমি লিখতে পারো 1/2 এর কিউব। তাহলে 1/2 এর কিউব হচ্ছে তুমি পাচ্ছ 1 মাইনাস r/100 টু দ্য পাওয়ার n। 1/2 মানে হচ্ছে এই রেজাল্টটা। তাহলে আমি এখানে সেটা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলে কি হচ্ছে 1/2, তার বদলে আমি বসাচ্ছি 1 মাইনাস r/100 টু দ্য পাওয়ার 5568 ব্র্যাকেট বন্ধ, তার মাথায় কিউব ইকুয়াল টু ডান দিকে হচ্ছে গিয়ে 1 মাইনাস r/100 টু দ্য পাওয়ার n। এবার আমি ইকুয়েশন মুছছি, না জায়গা হচ্ছে না। এবারে কি হলো, বাম দিকটা কি হলো, টু দ্য পাওয়ার 5568 ইনটু 3, সরি ইনটু 3টা একদম করেই গেল। 5568 কে 3 দিয়ে গুণ করলে 16704 হয়। 16704 ইকুয়ালস টু ডান দিকে হচ্ছে এত টু দ্য পাওয়ার n। তাহলে এবার তুমি বলতে পারো n সমান 16704। তো তোমরা নিশ্চয়ই জানো সূচকের যে সূত্রটা আমি এখানে ব্যবহার করলাম সেটা হলো কি এরকম, যে a to the power m equals to a to the power m, that implies n equals to, তখন when a not equals to 1, sorry a not equals to 0 or plus minus 1। এবার দেখো এটা 0 হবে না, তাহলে r equals to 100 হওয়ার কোনো চান্স নেই, কারণ 100% তোমার রেট অফ ডিকে হচ্ছে না, সেটা ধরে নেওয়া হচ্ছে। আর হচ্ছে কি তোমার এটা 0 হলো আর 1 হলে কি হচ্ছিল, যদি এটা 1 হতে ইকুয়ালস টু, তাহলে হচ্ছে গিয়ে আর আবার 0 হয়ে যায়, সেটাও হওয়া সম্ভব নয়। আর 100 হতে পারে না, আর 0 হতে পারে না। তো সেই শর্তে আমরা পেয়ে গেলাম 16704 বছর পরে এই ঘটনাটা ঘটবে, যে মানে তার মানে কাঠের প্রস্তর বলছি, কাষ্ঠখণ্ডটির বয়স 16704 বছর। আচ্ছা থাক, আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি, আবার নেক্সট ক্লাসে আমরা ফেরত আসছি পরবর্তী ক্লাসে। ঠিক আছে, বাই।